প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন ডিবিএল ফার্মার আরোগ্য নিকেতনে। আজকে আমরা এমন দুজন অতিথিকে পেয়েছি যারা আমাদের দেশে ফুসফুসের স্বাস্থ্য সমস্যা এবং ফুসফুসের রোগ নিয়ে গবেষণা চিকিৎসা দুই ক্ষেত্রে পথিকৃৎ। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার, যিনি বাংলাদেশের ফুসফুসের স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে একজন কিংবদন্তি এবং প্রাক্তন পরিচালক জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বর্তমানে প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সাথে আরও আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান, যিনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসাবে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ছিলেন এবং বর্তমানে ট্রেজারার বাংলাদেশ লাং ফাউন্ডেশন আছেন। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে কিছু কথা শোনার জন্য। আমরা জানি যে এটি বাংলাদেশের চিকিৎসকদের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান, বিশেষ করে বক্ষব্যাধি চিকিৎসা নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য এই ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তো যেহেতু স্যার আপনাকে পেয়েছি, একটু প্রথমেই জানতে চাই যে এই যাত্রার পিছনের ইতিহাসটি। আসলে এই লাং ডিজিজ যেটা আমাদের দেশে ছিল অথবা এখনও আছে, এটা তো যেহেতু গরিব পেশেন্ট, বেশিরভাগই তো ফুসফুসের রোগীরা গরিব, সুতরাং ওরা কিন্তু তত সচেতন ছিল না। আমরা যখন 92-তে যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমরা দেখলাম যে এই ফুসফুসের যেসব জায়গায় চিকিৎসা হয়, হাসপাতালগুলোর অবস্থা খুবই খারাপ, রোগীদের অবস্থা খুবই খারাপ। অর্থাৎ ওখানে টিবি ছাড়া আর যে ফুসফুসের অন্য রোগ হতে পারে এ সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই। আমরা আস্তে আস্তে দেখতে পেলাম যে এই সেক্টরটা সবচেয়ে বেশি নেগলেক্টেড বাংলাদেশে চিকিৎসার ক্ষেত্রে। সব হাসপাতালে এটার কোনো ইউনিট নাই, চিকিৎসকও নাই, সুতরাং এটার প্রতি কারো তেমন নজর নাই। তখনকার যারা আমরা ছিলাম, আমরা মিলে ঠিক করলাম যে এই যে ফুসফুস যে শুধু টিবি তো তা না, এটা তো অনেক রোগ হয় এখানে, সুতরাং এটা ফুসফুসের সুরক্ষার জন্য আমাদের একটা অ্যাসোসিয়েশন দরকার, যাতে করে আমাদের পেশেন্টরা এটা বেনিফিটটা পেতে পারে। সেটা চিন্তা করেই কিন্তু আমরা যাত্রা শুরু করি। আমাদের যাত্রা বেসিক্যালি শুরু হয় 95 সন থেকে, এবং আমরা 12 জন ফাউন্ডার মেম্বার মিলে 2007 সালে আমরা নিজেরা প্রতিজনে কিন্তু 50,000 টাকা করে দিয়ে একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি, যেটার নাম হচ্ছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আমরা 12 জন হচ্ছে এটার প্রতিষ্ঠিত মেম্বার, ফাউন্ডার মেম্বার। আমরা ফাউন্ডেশন করে আমাদের উদ্দেশ্যই ছিল যে ফুসফুসের সুরক্ষার জন্য কাজ করে যাওয়া, এবং এই কাজটা আমাদের পেশেন্টের জন্য, অ্যাট দ্য সেম টাইম চিকিৎসকদের জন্য। পেশেন্টের জন্য হচ্ছে পেশেন্টদের অ্যাওয়ার করা রিগার্ডিং দ্য লাং ডিজিজ, এবং ডাক্তারদের জন্য হচ্ছে যে তাদেরকে বিভিন্ন এই লাং ডিজিজের সম্পর্কে তাদেরকে লেটেস্ট আপডেটগুলো জানানো, পাশাপাশি এটার এটাকে সুরক্ষার জন্য যে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর ব্যবহার যাতে তারা জানে, এবং তারা যাতে করে তারা তাদের পেশেন্টের ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। এই উদ্দেশ্যে নিয়েই আমাদের যাত্রা শুরু। আসলে আমরা একটি নতুন বিষয় জানলাম আজকে, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পিছনের গল্পটি। ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান স্যার, আপনি তো একদম শুরু থেকে সাথে আছেন, তো তখন যাত্রা যখন শুরুটা হলো তখন কিভাবে এই যাত্রাটা শুরু হলো এবং কি কি দিকে আপনারা ফোকাস করেছিলেন? আসলে যাত্রার পিছনের কথাটা স্যার বললেন, আর যাত্রা শুরুর ব্যাপারটা আমি একটু বলি। আমরা একসাথেই ছিলাম 12 জন। আমরা আমাদের লক্ষ্য স্থির করলাম যে আমরা আসলে কি করব এবং কেমন করে করব। আমরা অবগত ছিলাম যে বাংলাদেশের এক বিপুল জনগোষ্ঠীর মধ্যে শুধু একটি দুটি ফুসফুসের অসুখ নয়, অনেকগুলো ফুসফুসের অসুখে মানুষ কষ্ট পাচ্ছে। এখন আমরা স্বাস্থ্য ব্যবস্থায় এমন কিছু আমাদের পক্ষে করা সম্ভব নয় যে রাষ্ট্রের সকল কিছু আমরা করে ফেলব, কিন্তু আমরা দেখলাম পৃথিবীর বিভিন্ন কর্নারে, বিশেষ করে উন্নত দেশগুলোতে এ ব্যাপারে তারা কিভাবে মোকাবেলা করে। আমরা সবসময় জানি যে শিক্ষা বা কোনো কিছু পাওয়ার কিছু অবলম্বন লাগে। আমরা অনুপ্রাণিত হলাম যে উন্নত দেশগুলো যখন এই ধরনের চ্যালেঞ্জকে তারা নিতে পারে, আমরা বিপুল জনগোষ্ঠীর মধ্যে আমরা ব্যাপক সংখ্যক বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছি এবং প্রচুর আমাদের জনগোষ্ঠী এই ধরনের অসুখে আক্রান্ত, তাহলে আমরা যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যে প্ল্যাটফর্মের মাধ্যমে অর্গানাইজড ওয়েতে, ডিসিপ্লিনড ওয়েতে আমরা কাজ করি, যেখানে আমরা উইন উইন সিচুয়েশনে থাকব। এই উইন উইন সিচুয়েশনটা হলো, তাতে আমরা যারা বক্ষব্যাধি নিয়ে কাজ করি সেই চিকিৎসক সমাজ এক পক্ষ, আর এক পক্ষ হচ্ছে রোগাক্রান্ত যারা ফুসফুসের অসুখে আক্রান্ত তারা পক্ষ, যাতে উভয় পক্ষ বিজয়ী হই
এই জন্য আমাদের করা উচিত কি, আমরা এই ফুসফুসের অসুখগুলোকে ফোকাস করে একসাথে সংগঠিত উপায় সারা দেশব্যাপী আমরা কাজ করব। কি কাজটা করব? আমরা আমাদের প্রাপ্ত নলেজগুলোকে কাজে লাগাবো। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে গবেষণাগুলো হচ্ছে, আপডেটগুলো আসছে, সেই আপডেট নিয়ে আমরা বিভিন্ন গাইডলাইন তৈরি করব। এবং সেটাই শুধু নয়, আমাদের চিকিৎসক সমাজের মধ্যে ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, সিএমই এটার মাধ্যমে তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা একটা বড় একটা ওয়ার্কফোর্স তৈরি করব। বিষয়টা ভাবার যতটা সহজ, করাটা অনেক কঠিন। এর মধ্যে প্রতিবন্ধকতা অনেক এসেছে বিভিন্ন কারণে, সেগুলো আমি উল্লেখ না করি, কারণ পৃথিবীর সকল মহৎ কাজের পিছনে কিছু প্রতিবন্ধকতা থাকে। আমরা মনে করলাম আমাদের জয় হবে, আমরা আগাবো। আমরা সেই 2007 থেকে যখন আস্তে আস্তে করে আগালাম, আমরা প্রথম থেকেই খেয়াল করলাম পৃথিবীর এক কর্নারের একটি বাংলাদেশ শুধু একটি বাংলাদেশ থাকবে না, পৃথিবীর একটা অংশ হিসাবে সকলের সাথে সহযোগিতা, সকলের সাথে ইন্টারচেঞ্জ, এগুলোকে আনতে হবে। আমরা শুরু থেকেই আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স করা শুরু করলাম। এক পর্যায়ে বাৎসরিক ছিল, পরবর্তীতে আমরা দ্বিবার্ষিকভাবে কনফারেন্স করলাম। এই কনফারেন্সের উদ্দেশ্য হলো দেশি বিদেশি বিশেষজ্ঞদের মধ্যে একটা ভাবের আদান প্রদান, গবেষণার আদান প্রদান, এটা আরো সুদৃঢ় হলো। আপনি জেনে খুশি হবেন যে সেই শুরুর পর থেকে আমরা যে চিন্তাগুলো করেছিলাম, প্রথমত আমরা মনে করেছিলাম যে আমরা নিজেরা এগুলো সম্বন্ধে ওরিয়েন্টেড হব, চিকিৎসায় আমরা বিভিন্ন গাইডলাইন অনুসরণ করব। আমরা পরবর্তীতে সময়ের সাথে সাথে অনেকগুলো আমাদের চিন্তাভাবনার পরিবর্তন এনেছি, মানে পরিবর্ধন করেছি। তার মধ্যে একটা হচ্ছে আমরা পেশেন্টস ব্যাংক তৈরি করলাম, পেশেন্টস ক্লাব, অর্থাৎ অ্যাজমা ক্লাব, সিওপিডি ক্লাব, এই জাতীয়, অর্থাৎ এই সমস্ত আক্রান্ত পেশেন্টকে আমরা সরাসরি একটা গোষ্ঠীগতভাবে চিকিৎসা সম্বন্ধে সচেতন করার জন্য আমরা সারা দেশব্যাপী কাজ করলাম। আমরা বিভিন্ন সময় কখনো কোনো অসুখকে কেন্দ্র করে, কখনো টোটাল ফুসফুসের স্বাস্থ্যকে কেন্দ্র করে আমরা দেশব্যাপী আমাদের নেটওয়ার্কিং করলাম, কার্যক্রম চালিয়ে গেলাম। এবং সেই থেকে পথ চলার এই পর্যন্ত আমরা দিনে দিনে আমাদেরকে অনেক পরিবর্তিত এবং ব্যাপক হারে আমরা নিয়ে এসেছি। আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন ইতিমধ্যে এশিয়ান প্যাসিফিক সোসাইটি অফ রেসপাইরোলজি থেকে শুরু করে অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের একটা মানে একেবারে কোলাবোরেটেড অর্গানাইজেশনে আমরা চলে এসেছি। আমরা দেশে এবং বিদেশে অনেকগুলো অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করে ফুসফুসের স্বাস্থ্যের উপর কাজ করছি। আপনি শুধু বলেছিলেন শুরুটা কেমন, আমি বললাম শুরুটা ক্ষুদ্র থাকলেও আস্তে আস্তে আমাদের চিন্তা ভাবনার ব্যাপ্তিটা অনেক বেশি। বর্তমান সময়ের গল্প আসলে হয়তো আরো বলা যাবে। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার, আপনার কাছে আবার একটু আসলাম। আমরা শুনলাম যে কিভাবে শুরু হলো, কিন্তু তার আগে আমরা জানি যে আমাদের দেশে অ্যাজমা রোগীদেরকে নিয়ে একটি কাজ হয়েছিল, যেটির পিছনে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের এই যে 12 জন সদস্য, তাদের একদম প্রত্যক্ষ ভূমিকা ছিল। সেই ব্যাপারটি একটু জানতে চাই যে অ্যাজমা রোগ নিয়ে তো আসলে বাংলাদেশের মানুষজন খুব একটা জানতো না, তো সেই গল্পটি। আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেকগুলো কাজ করেছি অ্যাজমা রিলেটেড। তার মধ্যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে অ্যাজমা সার্ভে। আমরা সারা দেশব্যাপী 2বার সার্ভে করেছি অ্যাজমা প্রিভ্যালেন্স বাংলাদেশে কত আছে। আমাদের দেশে প্রায় 7% পপুলেশনে অ্যাজমা আছে, সেটা আমরা 2বার করেছি, একবার 7%, একবার 9% হয়েছে। শিশুদের অ্যাজমা প্রিভ্যালেন্স আমরা করেছি, এছাড়া আমরা সিওপিডির প্রিভ্যালেন্সও করেছি। এটা সত্যিকার অর্থে মাইলস্টোন। আপনি যত রেফারেন্স দেখবেন এগুলো কিন্তু আমাদেরই এই ফাউন্ডেশনের কন্ট্রিবিউশন। পাশাপাশি এই দেশে কিন্তু সিএফসি ফ্রি ইনহেলারের উদ্যোক্তা কিন্তু আমরাই। আমরা কিন্তু এই দেশে সিএফসি ফ্রি ইনহেলারের জন্য সারা দেশে ক্যাম্পেইন করেছি। তার ফলশ্রুতিতে আজকে আমাদের দেশে সিএফসি ফ্রি ইনহেলারগুলো কোম্পানিগুলো তৈরি করছে। শুধু তাই নয়, এই ফাউন্ডেশন এই দেশে ইনহেলার যাতে মানুষ ব্যবহার করে সেই জন্য উদ্বুদ্ধ করেছে। আমরা প্রত্যেকটা উপজেলায় গিয়ে, ডিস্ট্রিক্টে গিয়ে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেকগুলো প্রোগ্রাম করেছি সারা দেশব্যাপী, যাতে করে আমাদের দেশের পেশেন্টরা ইনহেলার ব্যবহার করে। এক সময় শুধু গ্লাক্সো কোম্পানি দেশে ইনহেলার তৈরি করতো, এখন বাংলাদেশে প্রায় 7-8টা কোম্পানি ইনহেলার তৈরি করে। তো এটা কিন্তু আমাদের ফাউন্ডেশনের কার্যক্রমের কারণেই হয়েছে। এক সময় এই দেশের মানুষ ইনহেলার চিনত না, আমরা কিন্তু ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠান করে করে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে ইনহেলার ইউজ করলে তাদের কোনো ক্ষতি হবে না। এই লাং ফাউন্ডেশন সারাক্ষণই কাজ করে যাচ্ছে এদেশের পেশেন্টদের কল্যাণে
এবং চিকিৎসকদেরকে আপডেট করার জন্য। ধন্যবাদ স্যার। আমরা একটু একটু করে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কার্যপরিধি জানলাম। ডক্টর শাকুর খান স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আমরা যেমন শুনলাম অ্যাজমা নিয়ে কাজ হয়েছে, সিওপিডি নিয়ে কাজ হয়েছে, তো কাজ তো হয়েছে, কাজ কি এখনো চলছে বা আগামীতে এই রিলেটেড কাজ করার কি কোনো সম্ভাবনা রয়েছে বা সেই পরিকল্পনাটা জানতে চাই। আমরা সারা পৃথিবীর দিকে যদি ফোকাস করি বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় ফোকাস করি অথবা যে কোনো ব্যবস্থায় পাইলটিং বলে একটা কথা আছে। আমরা যখন অ্যাজমা নিয়ে কাজ করলাম তখন দেখা গেল যে অ্যাজমা নিয়ে কাজ করাতে অ্যাজমার চিকিৎসা উন্নত হয়েছে, ডাক্তারদের মধ্যে যেমন ওরিয়েন্টেশন বেড়েছে, আমাদের রোগীদের মধ্যেও এটা গ্রহণ ক্ষমতা অর্থাৎ চিকিৎসা গ্রহণ ক্ষমতা বাড়ছে। তো ওইটা ছিল একটা পাইলটিং, যে অ্যাজমা নিয়ে কাজ করলে যদি এটা হয় তাহলে এই ধরনের যে সমস্ত অসুখ আছে যেখানে বিপুল জনগোষ্ঠী বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের উপকারে আসবে। তখন আমরা একটা একটা করে বড় চিন্তা করলাম, যার জন্য আমরা লাং ফাউন্ডেশন তৈরি করলাম। লাং ফাউন্ডেশন অর্থাৎ ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষার জন্য যত অসুখগুলোকে ফোকাস করা যায়, যত অস্বাস্থ্যকর পরিবেশকে ফোকাস করা যায়, সব জায়গায় ফোকাস করব। তো এই একটু থেকে বেড়ে এসে আমরা পরবর্তীতে সিওপিডি, তার পরবর্তীতে নিউমোনিয়া, তার পরবর্তীতে লাং ক্যান্সার, বিভিন্ন ব্যাপারে কিন্তু আমরা উদ্যোগী হয়ে কাজ করছি। আর টিউবারক্লোসিসের কথা বললেন, এটা তো বাংলাদেশ টিবি প্রবণ একটা কান্ট্রি, এখানে টিবি চিকিৎসারও কিন্তু অনেক নতুনত্ব আসছে। এটা যেহেতু সরকারের একার পক্ষে সকল ভার বহন করতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি, সেই জন্য লাং ফাউন্ডেশন কিন্তু টিবি কন্ট্রোল প্রোগ্রামের সাথে ইতিমধ্যে অনেকভাবে জড়িত। এবং আমরা জানি যে যক্ষ্মা নিয়ন্ত্রণে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি না যে টার্গেটেড রোগীগুলোকে ডিটেক্ট করা। অনেকেই সিনের বাইরে থেকে যাচ্ছে, থেকে যাওয়াটা অথবা ল্যাটেন্ট অবস্থায় থেকে যাওয়াটা যক্ষ্মা নিয়ন্ত্রণের জন্য সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে লাং ফাউন্ডেশন কিন্তু যক্ষ্মার উপরও গুরুত্ব দিয়েছে, যক্ষ্মার বিভিন্ন ওয়ার্কশপ, সিম্পোজিয়াম ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি করে আসছে। আমরা বিশ্বাস করতাম যে একটা অর্গানাইজড ওয়েতে যেটা করা যাবে, একটা ডিসিপ্লিন ওয়েতে যেটা করা যায়, বিচ্ছিন্নভাবে সেটা করা যায় না। সেই বিবেচনায় আমরা কিন্তু সারা দেশব্যাপী আমাদের নেটওয়ার্কিং করেছি, গ্রুপ তৈরি করেছি, ট্রেনার তৈরি করেছি, ট্রেনার অফ দ্য ট্রেনার, এইভাবে করতে করতে আমরা নেটওয়ার্কগুলো তৈরি করতে পেরেছি দেখেই গত প্যান্ডেমিকের সময় কিন্তু আমরা সারা দেশব্যাপী এই ব্যাপারে কাজ করে এসেছি এবং আমাদের সমস্যা হয়নি। এবং ভবিষ্যতে আমরা যে কোনো দুর্যোগ, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক দুর্যোগে আমরা মনে হয় নিজেদেরকে এইভাবে প্রতিষ্ঠিত করেছি, আমরা যে কোনো শর্ট নোটিশে আমরা সেখানে যেতে পারবো। ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার, আপনার কাছে আবার একটু আসছি। এই আমরা কোভিডের কথা শুনলাম, কোভিডের সময় বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ভূমিকা, এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে কোভিডের সময় বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি চালু হয়েছিল এবং চিকিৎসা পদ্ধতিগুলো এক একজন এক একভাবে দিচ্ছিল। সেই ক্ষেত্রে একটি গাইডলাইন বা একটি নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থার পিছনে একটা রোল প্লে করেছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। সেই গল্পটা একটু শুনতে চাই যে কিভাবে এটি শহর থেকে বিভিন্ন জায়গায় ছড়ালো এবং আমরা জানি যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাজ করেছে, সেই গল্পটি একটু জানতে চাই। আসলে ওই কোভিডের সময় ইউএসএইড এর সহায়তায় আমরা কিন্তু সারা দেশব্যাপী ট্রেনিং প্রোগ্রাম করেছি। আমরা প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে লাং ফাউন্ডেশনের মেম্বাররা স্বয়ং কোভিডের মধ্যে যেখানে রেড অ্যালার্ট ছিল সেখানে গিয়ে কিন্তু ট্রেনিং দিয়েছে। আমরা কিন্তু পিছুপা হই নাই, যার জন্য তখনকার যে ডাইরেক্টর জেনারেল হেলথ সার্ভিস এবং ইউএস অ্যাম্বাসেডর যারা ছিলেন তারা খুবই আমাদের সাথে সম্পৃক্ত ছিল এবং অনেক জায়গায় কিন্তু ইউএস অ্যাম্বাসেডর নিজে গিয়েছিলেন দেখার জন্য যে আসলে লাং ফাউন্ডেশন কী করছে। তারা অত্যন্ত হ্যাপি ছিলেন আমাদের কাজ দেখে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ডিজি মহোদয় উনিও কিন্তু গিয়েছিলেন, সেই কুড়িগ্রামে গিয়েছিলেন যেখানে লাং ফাউন্ডেশনের মেম্বাররা ট্রেনিং দিয়েছিল। এবং ইভেন এই ঢাকাতে যে ডিএনসিসি যে হসপিটালটা আছে এখানেও কিন্তু আমাদের মেম্বাররা ট্রেনিং দিয়েছে। এবং আমি বলবো যে লাং ফাউন্ডেশন কোভিডের সময় বিশাল ভূমিকা রেখেছে। আমরা সবসময় কাজে বিশ্বাস করি, আমরা মিডিয়াতে কখনোই খুব বেশি আসি না, যার জন্য অনেকেই হয়তো আমাদের সম্পর্কে জানে না। আমি একটা কথা অত্যন্ত বলিষ্ঠভাবে বলতে চাই, এদেশে অ্যান্টিবায়োটিক এজেন্ট কোভিডের সময় যাতে পার্মানেন্ট ফাইব্রোসিস না হয়, এটা কিন্তু আমাদের ফাউন্ডেশন থেকেই শুরু হয়। আমাদের মেম্বাররাই কিন্তু প্রথমে এটা লেখা শুরু করে, তাতে করে আমাদের কোম্পানিগুলো এদেশে এটা প্রোডাকশন শুরু করে। এবং আমাদের দেশে কিন্তু কোভিডের কমপ্লিকেশন আর ফাইব্রোসিসের পরিমাণ অনেক কম বহির্বিশ্বের তুলনায়। এর কারণ হচ্ছে আমরা যারা ফাউন্ডেশনে ছিলাম, আমাদের যারা মেম্বার ছিল, তারা সবাই একযোগে আমরা অ্যান্টিবায়োটিক এজেন্ট শুরু করেছিলাম।
তার জন্য কমপ্লিকেশন অনেকাংশে প্রিভেন্ট হয়েছে। সুতরাং লাং ফাউন্ডেশন সবসময় লাং হেলথ নিয়ে জনগণের পাশে থাকে এবং চিকিৎসকদের পাশে থাকে। আমি মনে করি আমার ফাউন্ডেশন প্রত্যেকটা মেম্বার অত্যন্ত আপডেট নলেজ নিয়ে কাজ করে। তার কারণ হচ্ছে আমরা যারা ফাউন্ডেশনে আছি আমরা সবসময় চেষ্টা করি আমাদের মেম্বারদেরকে আপডেট রাখার জন্য। আমরা এ নিয়ে আরো গল্প শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিএল ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতনে। কথা হচ্ছে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ এই বিষয় নিয়ে। আমরা একটি একটি করে কার্যক্রম শুনছিলাম, আমরা কোভিডের ইতিহাসগুলো শুনছিলাম। আমরা ওই সময় খুব দেখেছি যে কোভিডের সময় বিশেষ করে যারা চিকিৎসক রয়েছেন, যে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যারা আছেন তারা অনেকগুলো সায়েন্টিফিক সেমিনার করছেন অনলাইনে বা টেলি মেডিসিন বা যেটাকে বলে মিডিয়া, অনলাইন মিডিয়াতে আমরা অনেক প্রোগ্রাম দেখেছি। তো এক্ষেত্রে চিকিৎসার ব্যবস্থাটাও দেখেছি আমরা যে চলে এসেছে মিডিয়ার মাধ্যমে বা টেলিমেডিসিনের মাধ্যমে। সেই গল্পটি একটু জানতে চাই, এটি কতটুকু উপকার করলো আমাদের রোগীদের? টেলিমেডিসিন তো একটা শিক্ষিত একটা চিকিৎসা ব্যবস্থা, এটা আমাদের পেশেন্ট ওরিয়েন্টেড ছিল না, কোভিড আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। আমরা টেলিমেডিসিন যখন এদেশে শুরু হয়, যখন কোভিডের সময়, তখন কিন্তু আমরা একটা সফটওয়্যার, একটা কোম্পানির মাধ্যমে একটা সফটওয়্যার ডেভেলপ করি আমরা বেসিক্যালি, এবং এই সফটওয়্যারটা চিকিৎসকদেরকে দেওয়া হয়ে থাকে। এবং এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু পেশেন্ট এবং চিকিৎসক দুই প্রান্তে থাকলেও কিন্তু এটা খুবই সম্ভব তার কমপ্লেইন শুনে চিকিৎসা দেওয়া। এবং পেশেন্ট ইচ্ছা করলে তার এক্সরে, তার ইনভেস্টিগেশনগুলো আপলোড করতে পারে, এতে করে চিকিৎসক সহজে দেখতে পারে। এখানে শুধু একটাই জিনিস থেকে যায়, সেটা হচ্ছে যে সরাসরি পেশেন্ট না থাকাতে তাকে এক্সামিন করা হয় না। তো বেশিরভাগ লাংয়ের ক্ষেত্রে কিন্তু এক্সামিন খুব বেশি প্রয়োজন নেই, সেখানে একটা চেস্ট এক্সরে, একটা সিটি স্ক্যান, অন্যান্য প্যারামিটার দেখেও ধারণা করা যায় পেশেন্ট কিছু সাফার করছে। সুতরাং আমি মনে করি যে এই কোভিডের সময় যে টেলিকনফারেন্সের মাধ্যমে যেসব পেশেন্ট চিকিৎসা নিয়েছে তারা যথার্থ চিকিৎসাই পেয়েছেন। এবং এতে করে লাং ফাউন্ডেশন চেষ্টা করেছে যে কোভিড পরবর্তীতেও কিন্তু এটাকে অনেকদিন পর্যন্ত পেশেন্টও চিকিৎসা থেকে আসে নাই, যাতে এটা চালিয়ে যাওয়া যায়। একটা জিনিস হচ্ছে যে আমরা যারা লাং ফাউন্ডেশন মেম্বার, আমরা কিন্তু টেলিকনফারেন্সের চেয়েও আমরা বেশি সচেষ্ট ছিলাম আমাদের চিকিৎসকরা যাতে কোভিড নিয়ে তারা যেন প্যানিক না করে। সেই জন্য কিন্তু আমাদের যারা মেম্বার ছিল তারা কিন্তু উপজেলায় গিয়ে গিয়ে চিকিৎসকদেরকে ট্রেনিং দিয়েছে। অ্যাট দি সেম টাইম আমরা কতগুলো সেমিনার অর্গানাইজ করেছিলাম চিকিৎসকদের জন্য, যেখানে অনেকগুলো চিকিৎসক একসাথে একত্রিত হয়ে জানতে পেরেছে কোভিডের লাং কীভাবে এফেক্টেড হয়, কী চিকিৎসা দেওয়া উচিত এবং কীভাবে পেশেন্টের ফুসফুসকে সুস্থ রাখা যায়। জি, ধন্যবাদ স্যার। ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান স্যার, আপনার কাছে আবার একটু আসলাম। আমরা কোভিডের কথা শুনলাম, কোভিডের গল্পগুলো শুনলাম। আমরা পাশাপাশি এটাও দেখেছি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন, আপনি যেমন শুরুতে বলছিলেন যে যক্ষ্মার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে। তো যক্ষ্মা রোগী আমাদের দেশে অনেক বেশি, এবং দেখা যায় এই যক্ষ্মা রোগীগুলো রোগ পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের জটিলতায় ভুগে। এ নিয়ে কি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কোনো ভূমিকা রয়েছে বা কোনো প্রচেষ্টা আছে কিনা? এটা আমাদের কাজের সময়ের সাথে খুব সঙ্গত প্রশ্ন, এই জন্য বলবো যে আমরা ইতিমধ্যেই একটা কাজ হাতে নিয়েছি, এটাকে প্রজেক্ট বলবো। যে আমরা দেখে থাকি যে যক্ষ্মা আক্রান্ত রোগীগুলো অনেক ক্ষেত্রে ডিলেড ডায়াগনোসিস হয়, অথবা ঔষধ ঠিকমতো না নেওয়ার জন্য কিছু প্রবলেম হয়, যেটা বলা হয় যে যক্ষ্মা সেরে যাওয়ার পরেও পরবর্তী কিছু কমপ্লিকেশনস কিছু রোগীর মধ্যে থাকে। এটা হচ্ছে পোস্ট টিবি কমপ্লিকেশনস বলতে পারেন, যে যক্ষ্মা নাই কিন্তু টিবি আক্রান্ত ফুসফুসটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্রঙ্কেকটেসিস, ফাইব্রোসিস, এই জাতীয় সমস্যা। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা মনে করলাম যে এই রোগীগুলোও যেন কষ্ট লাঘব হয়, এই রোগীগুলোর জন্য ফোকাস করে আমরা কিছু দিতে পারি। এই জন্য লাং ফাউন্ডেশন ইতিমধ্যেই এই ব্যাপারে মডিউল তৈরি করেছে। বিষয়টা কি? বিষয়টা হলো যে প্রথমত কি কি সমস্যাগুলো হয়, পরবর্তীতে সেটা আইডেন্টিফাই করা। দ্বিতীয় হলো আইডেন্টিফাই করার পরে তাদের চিকিৎসা অথবা সেবার ব্যাপারে কি করণীয় সেটাকে ফোকাস করা। এবং যেহেতু লাং ফাউন্ডেশনের একার পক্ষে এটা করা সম্ভব নয়, লাং ফাউন্ডেশন একটা টেকনিক্যাল পার্ট হতে পারে যে এখানে মডিউল তৈরি করবে, ট্রেনিং দিবে, কিন্তু তার সাথে অন্য অর্গানাইজেশন দরকার। এবং খুব শীঘ্রই আমরা খুব অ্যাক্টিভলি ফিল্ডে এটার উপর কাজ করব
আশা করছি তাতে করে যক্ষ্মা পরবর্তী যে কমপ্লিকেশনসগুলো থাকে সেইটার চিকিৎসার ক্ষেত্রে আবারও লাং ফাউন্ডেশন ভেরি পজিটিভ রোল প্লে করতে যাচ্ছে। ধন্যবাদ। এটা নিশ্চয়ই আমাদের যারা রোগী রয়েছে এবং আমাদের জনগণের জন্য খুব একটি আশার কথা। অবশ্যই অবশ্যই। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার আপনার কাছে আবার একটু আসছি। যক্ষ্মা পরবর্তী কথা শুনলাম, কিন্তু যক্ষ্মার রোগ তো আমাদেরকে ছাড়ছে না। দেখা যাচ্ছে এখনো আমাদের দেশের রোগীরা সেই কফ পরীক্ষা বলি বা একটি এক্সরে করা এই জায়গাটাতেই আটকে আছে, বা অনেকেই দেখা যায় যে যখন তারা রোগের উপসর্গ নিয়ে আসে তারা জানে না এর পরবর্তী সময় কি হতে পারে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নয়, সাধারণ চিকিৎসক রয়েছে, তারাও খুব একটা চিকিৎসা দিতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে তাদের কিছু বাধা প্রাপ্ত হয়। তো এই ব্যাপারটি উত্তরণের জন্য বাংলাদেশ লাং ফাউন্ডেশন কি কোনো পদক্ষেপ নিতে পারে কিনা? লাং ফাউন্ডেশন তো এই ব্যাপারে একটা পদক্ষেপ নিয়েছে অলরেডি। তার কারণ হচ্ছে, আমি আপনাকে একটু বুঝিয়ে বলি, এতদিন পর্যন্ত যক্ষ্মা ডায়াগনোসিসের জন্য কফ পরীক্ষা করতো, স্পুটাম মাইক্রোস্কোপে দেখতো, জিন এক্সপার্ট পরীক্ষা করতো, এগুলো দেখে যক্ষ্মা শনাক্ত করে তারপর চিকিৎসা দিত, এবং যতক্ষণ মধ্যে পজিটিভ পেত না ততক্ষণ চিকিৎসা দিত না। তাতে করে রোগীর কমপ্লিকেশনগুলো অ্যারেজ করতো। ডাক্তার শাকুর যেটা বললেন যে আমরা কিন্তু এখন লাংসের একটা স্টেপ নিয়েছে, যেটা হচ্ছে এক্সরে দেখে কীভাবে টিবিটা ডায়াগনোসিস করবে, অর্থাৎ রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ক্লিনিক্যাল টিউবারকুলোসিস, সেটা দেখে চিকিৎসা দেবে। এবার এটা সারা পৃথিবীতে স্বীকৃত যে পেশেন্টের যদি সিমটম থাকে তার পাশাপাশি আমি এক্সরে দেখি, তাহলে কিন্তু আমি বলতে পারবো পেশেন্ট টিবিতে সাফার করছে, যক্ষ্মাতে, তাকে চিকিৎসা দিয়ে দেওয়া উচিত। এবং সেই জন্য আমরা আইসিডিডির সাথে মিলে আমাদের একটা প্রজেক্ট আছে, যেটা আমরা সারা দেশব্যাপী চিকিৎসকদেরকে আমরা ওরিয়েন্টেড করছি বর্তমানে, যে এক্সরে দেখে কিভাবে টিবিটাকে ডায়াগনোস করে আর্লি ডিটেকশন করে চিকিৎসা দেওয়া যায়। আচ্ছা, এতদিন পর্যন্ত চিকিৎসকদের যে ধারণা ছিল কফ পরীক্ষা ছাড়া টিবি ওষুধ দেওয়া যাবে না, সেটা আমরা অতিক্রম করে ফেলেছি বর্তমান লাং ফাউন্ডেশন। এটা আমাদের ফাউন্ডেশনের মেম্বাররা এখন বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে আইসিডিডির সহায়তায় তারা ডাক্তারদেরকে ওরিয়েন্টেড করছে যে শুধুমাত্র এক্সরে দেখে কিভাবে টিবি চিকিৎসা শুরু করবে, এবং তাতে করে কিন্তু দেখা যাচ্ছে ডিটেকশন খুব আর্লি হচ্ছে, চিকিৎসা রোগীরা আর্লি পাচ্ছে, তাতে কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট হচ্ছে। ধন্যবাদ। টিবি নিয়ে তো আমরা অনেকগুলো কথা শুনলাম, আমরা অ্যাজমার কথা শুনলাম, সিওপিডির কথা শুনলাম, কিন্তু পাশাপাশি এমন অনেকগুলো রোগ রয়েছে যেগুলো অপেক্ষাকৃতভাবে কম জানা এবং রোগীরা খুব একটা বুঝে না যে তাদের এই ধরনের সমস্যা হয়েছে। সেই ব্যাপারে কি বাংলাদেশ লাং ফাউন্ডেশন কোনো কাজ করছে কিনা? হ্যাঁ, বাংলাদেশ লাং ফাউন্ডেশন নতুন নতুন জিনিস নিয়ে কাজ করে। যেমন আমরা এখন আমাদের ফোকাস করছি, আপনি যে বললেন টিবি, অ্যাজমা, সিওপিডি, এগুলো তো আছেই। পাশাপাশি আমরা এখন ফোকাস করছি, ডাক্তার আব্দুল শাকুর খান আমাদের যে ট্রেজারার, ওই যে বায়োলজিক্স নিয়ে আমরা ফোকাস করছি, যে কিভাবে অ্যাজমাতে ইনহেলার ছাড়া অন্য ওষুধ দিয়ে পেশেন্ট ভালো থাকা সম্ভব, এটা একটা। সেকেন্ড হচ্ছে আমরা এখন ফোকাস করছি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের উপরে, আমরা ফোকাস করছি পালমোনারি হাইপারটেনশনের উপরে, যেগুলো আমাদের দেশের প্রকোপ অনেক বেশি, কিন্তু পেশেন্টরা কনসাস না, চিকিৎসকরাও কনসাস না। আমরা এখন এই দিকগুলোকে হাইলাইট করছি যাতে করে আমাদের চিকিৎসকরা ওরিয়েন্টেড হয়, আমাদের পেশেন্টরা ওরিয়েন্টেড হয়, যাতে রোগটা আর্লি ডায়াগনোসিস হয় এবং আর্লি যাতে আমরা চিকিৎসা দিয়ে পেশেন্টকে সুস্থ করতে পারি। ডাক্তার আব্দুল শাকুর খান স্যার, আপনার কাছে আবার একটু আসলাম, যে আমরা শুনলাম বিভিন্ন ধরনের কথা এবং কাজগুলো হচ্ছে গিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থা, দেশে যারা রোগী রয়েছে এবং চিকিৎসক রয়েছে তাদেরকে নিয়েই, কিন্তু আমরা জানি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটি সুপরিচিত নাম। আন্তর্জাতিক পরিমণ্ডলের গল্পটা একটু জানতে চাই, যে কোথায় কোথায় কাজ হচ্ছে এবং কিভাবে হচ্ছে। না, আমি একটু গর্বের সাথেই বলবো যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন যেখান থেকে আমরা শুরু করেছিলাম, শুরুর গল্পে বললাম, তারপরে আমরা দেখলাম যে এই পৃথিবী হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ, যেটা আমি বললাম, অর্থাৎ পৃথিবীর অন্যান্য উন্নত ইভেন অনুন্নত সব দেশের সাথে আমাদের একটা নেটওয়ার্কিং লাগে। যেহেতু লাং ফাউন্ডেশন ইতিমধ্যে একটা সংগঠিত শক্তি বাংলাদেশে, যেখানে লাং হেলথের উপর কাজ করে, আমরা তখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করার জন্য আমরা উন্মুখ হলাম, এবং আমাদের প্রচেষ্টায় ইতিমধ্যে আমরা কতগুলো জায়গায় এগিয়েছি। সেটা হচ্ছে ন্যাশনাল পর্যায়ে, আপনি ইতিমধ্যে গল্প শুনেছেন, স্যারের কাছ থেকেও শুনলেন, ইউএসএইড, তারপর আইসিডিডিআরবি, সেভ দ্য চিলড্রেন, ইভেন আরও ডেমিয়ান ফাউন্ডেশন অ্যান্ড আদার্সের সাথে দেশের পরিমণ্ডলে কাজ করতে করতে আমরা চলে গেলাম বাহিরে। আমরা এশিয়ান প্যাসিফিক অঞ্চলে যেটা রেসপিরেটরি সোসাইটি আছে, যেটার নাম APSR বা এশিয়ান প্যাসিফিক সোসাইটি অফ রেসপাইরোলজি,
এটা কিন্তু এই অঞ্চলের জন্য একটা বৃহৎ রেসপিরেটরি সোসাইটি। আমরা সেখানে এন ব্লক মেম্বারশিপ, আমরা গত বেশ কয়েক বছর ধরে লাং ফাউন্ডেশন এন ব্লক মেম্বারশিপে আছে। আমরা এখান থেকে বাইল্যাটারাল কিছু মিটিং করি, ওখানে যেও করি, এবং আমাদের এখান থেকে অ্যাক্টিভ পার্টিসিপেশন সদস্য আছে। আপনি জেনে খুশি হবেন যে আমাদের ওখানে যে কতগুলা সেল আছে, যেমন অ্যাসমা, সিওপিডি, টিউবারক্লোসিস অথবা নন টিবি ইনফেকশনস নিয়ে যে সেলগুলো আছে, যে কাজগুলো করা হয়, সেখানে আমাদের তরফ থেকে আমরা অংশগ্রহণ করে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটাতে নির্বাচিত প্রতিনিধি দিয়েছি। এবং একই সাথে প্রতি বছর যে এই অংশগ্রহণের ভিত্তিটা যদি দেখেন, বাংলাদেশ লাং ফাউন্ডেশন কখনো কখনো দ্বিতীয়, কখনো তৃতীয় অবস্থানে থাকে সেখানে সায়েন্টিফিক সিম্পোজিয়াম এবং এই ধরনের কনফারেন্সে যোগ দেওয়ার ক্ষেত্রে। সেই যোগ দেওয়াটার ক্ষেত্রেও যদি আপনি একটু বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন এখানে আমাদের অনেক প্রবন্ধ উপস্থাপক থাকে, পোস্টার প্রেজেন্টেশনে আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে, আমাদের পক্ষ থেকে চেয়ার করা হয়, আমাদের পক্ষ থেকে রিপোর্টিং করা হয়। এবং প্রতি বছরই আমাদের ইতিমধ্যে আমরা দেখছি যে আমরা একটা স্টল পাই, সেখানে আমাদের কার্যপরিধি পৃথিবীর বিভিন্ন ওই সমস্ত দেশ থেকে যারা আছে তাদের মধ্যে তুলে ধরার জন্য আমাদের স্টলও থাকে। আপনি যদি আমেরিকান রেসপিরেটরি সোসাইটি বলেন অথবা ইউরোপিয়ান বলেন অথবা অন্যান্য দেশের বলেন, তাদের সাথে আমাদের কখনো কখনো অর্গানাইজেশনাল সম্পর্ক তৈরি হয়, কখনো কখনো আমাদের রিসোর্স পার্সনের সাথে তাদের রিসোর্স পার্সনের এক্সচেঞ্জগুলো হয়। এবং আপনি জেনে খুশি হবেন, প্রতিবার এখন আমরা 2 বছর অন্তর অন্তর যে ইন্টারন্যাশনাল কনফারেন্স করি, কনফারেন্সের একটা অন্যতম অংশ থাকে আমাদের ফরেন ডেলিগেট পার্টিসিপেশন। এখানে অ্যারাউন্ড 40 to 50 ভেরি এক্সপার্ট পার্সোনাল ফ্রম ডিফারেন্ট কান্ট্রি, যারা লাং হেলথের উপর বিভিন্ন পর্যায়ে কাজ করে প্রতিষ্ঠিত, তারা কিন্তু আমাদের দেশে আসে। কারণ আমরা মনে করি যে এডুকেশন একটা এক্সচেঞ্জ সিস্টেম, এখানে ভিউ এক্সচেঞ্জ হবে, কাজের এক্সচেঞ্জ হবে, গবেষণার এক্সচেঞ্জ হবে। সেই ক্ষেত্রেও লাং ফাউন্ডেশন অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে এই সম্পর্কগুলো ধরে রেখেছে এবং আগামীকে ফোকাস করে আমরা এগিয়ে যাচ্ছি। জি, আমরা এ নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিউটির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিএল ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতনে। কথা হচ্ছে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের বর্তমান নিয়ে। তো চলে যাচ্ছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার আপনার কাছে। আমরা বর্তমান নিয়ে অনেক গল্প শুনলাম, গল্প তো নিশ্চয়ই আরও অনেক কিছু আছে, সেগুলো একটু একটু করে জানবো। এখন একটু ভবিষ্যতের দিকে আমরা নজর দিতে চাই, জানতে চাই বাংলাদেশ লাং ফাউন্ডেশনের বর্তমান অবস্থা থেকে ভবিষ্যতের দিকে যে যাত্রাটি, সেই দিকে কি কি চিন্তা আছে? আমাদের চিন্তা হচ্ছে যে আমাদের পেশেন্টরা যাতে সবাই লাংয়ের চিকিৎসায় কোনোভাবে পিছিয়ে না থাকে, অর্থাৎ একটা উন্নত দেশে গেলে সে যে চিকিৎসাটা পেত, এ দেশে বসে যাতে সেই চিকিৎসা নিতে পারে, এটা কিন্তু আমাদের বেসিক টার্গেট একেবারে। এবং আমাদের চিকিৎসকরা কোনোভাবেই যাতে লাংয়ের চিকিৎসার ব্যাপারে কোনোভাবে পিছিয়ে না থাকে। ডাক্তার আব্দুল শাকুর খান যেটা বললেন যে এপিএসআরে যখন আমরা যাই, আমরা দেখতে পাই যে পৃথিবীর সব রিনাউন্ড পালমোলজিস্ট ওখানে আসে। আমরা কিন্তু ওখান থেকে যেটা শিখে আসি সেটা আমাদের এখানে আমাদের চিকিৎসকদেরকে আমরা শোনাই এবং তাদেরকে আপডেট করি। এটা হচ্ছে আমাদের চিকিৎসকদের জন্য। আর আমাদের একটা টার্গেট হচ্ছে আমাদের দেশে যে সরকারি হাসপাতালগুলোতে যে রেসপিরেটরি ইউনিটগুলো আছে এগুলোকে আপডেট করা খুবই প্রয়োজন আমি মনে করি। এখানে জনবল বাড়ানো উচিত এবং এদের বেড বাড়ানো উচিত এবং আপডেটেড ম্যানেজমেন্ট দেওয়ার জন্য যা যা করার দরকার এগুলো করা উচিত। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি যাতে করে সরকারি হাসপাতালগুলোতে এই জনবল রেসপিরেটরি মেডিসিনের জনবল যাতে বাড়ানো হয়, বেড যাতে বাড়ানো হয়, যাতে করে রেসপিরেটরি পেশেন্ট যাতে প্রপার চিকিৎসাটা পায়। একটা জিনিস মনে রাখা উচিত, আমাদের দেশে 33% পেশেন্ট হচ্ছে রেসপিরেটরি ডিজিজের, 33%, এটা একটা মেজর পার্ট কিন্তু সেই হিসাবে কিন্তু বেডও নাই, জনবলও নাই। সেই জন্য সরকারের উচিত বেড বাড়ানো, জনবল বাড়ানো এবং তাদেরকে শেখানোর জন্য যে মিনসগুলো দরকার সেগুলো তৈরি করা, যাতে করে পেশেন্টরা এই জন্য উপকার পায়। যাতে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে সবসময় বোঝানোর চেষ্টা করছি যে জনবল না বাড়ালে, অর্থাৎ চিকিৎসকের না বাড়ালে, বেড না বাড়ালে পেশেন্টরা তো এটার কোনো সুফল পাবে না। সুতরাং আমি মনে করি যে
আমাদের ফাউন্ডেশন এই চেষ্টা করে যাচ্ছে, ভবিষ্যতে এই চেষ্টা থাকবে। পাশাপাশি আমাদের ফাউন্ডেশনের একটা চেষ্টা হচ্ছে সবসময় জনগণের জন্য, যাতে করে আমরা যদি সম্ভব হয় কারো সহায়তা যদি একটা চ্যারিটেবল হাসপাতাল টাইপের করতে পারি, তাহলে আমাদের জনগণ আরও বেশি চিকিৎসা পাবে। যেমন হার্ট ফাউন্ডেশন আছে বাংলাদেশে, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আছে, কিডনি ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনগুলো যেভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে, আমাদের ফাউন্ডেশনের লক্ষ্য হচ্ছে ঠিক ওই টাইপের চিকিৎসা সেবা দিয়ে আমাদের জনগণের ফুসফুসের স্বাস্থ্যকে সুরক্ষা করা। ধন্যবাদ স্যার। অবশ্যই সেটি আমাদের জন্য একটি আশার কথা। আমাদের দেশে এখনো প্রযুক্তিগতভাবে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা পিছিয়ে আছে, সেই ব্যাপারে কি বাংলাদেশ লাং ফাউন্ডেশন কোনো ভূমিকা নিতে পারে কিনা? প্রযুক্তিভাবে আমরা যে পিছিয়ে আসি সেটা তো অ্যাজ এ হোল, এবং এটা আমি মনে করি যে আমাদের ফাউন্ডেশন কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে যে যেই জিনিসটা প্রযুক্তির দিক থেকে লাং ডিজিজ শনাক্তর জন্য প্রয়োজন, সেটা যাতে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা কিন্তু যখনই বিশ্বের অন্য দেশে দেখতে পাই যে এই জিনিসটা বের হয়েছে, এই ইনস্ট্রুমেন্টটা বের হয়েছে যেটা আমাদের দেশে পেশেন্টের জন্য প্রয়োজন, আমরা কিন্তু চেষ্টা করি সেটাকে নিয়ে আসতে। আমাদের দেশে এক সময় স্লিপ ডিসঅর্ডার বলে যে একটা রোগ আছে, এটা মানুষ জানতোই না। এবং স্লিপ টেস্ট যে করা উচিত, এর জন্য যে সিপ্যাপ বাইপ্যাপ পেশেন্ট ব্যবহার করতে, এটা আমাদের দেশে জানতো না। আমরা ফাউন্ডেশন এটাকে এখন এত বেশি মানুষকে জানাতে সক্ষম হয়েছি যে আমাদের দেশের পেশেন্টরা কিন্তু এখন নাক ডাকা যে একটা অভ্যাস না, এটা যে একটা অসুখ, স্লিপ ডিসঅর্ডার যে একটা অসুখ, এটা তারা এখন বুঝতে পারে। এবং এটা কিন্তু আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা করেছি। ইভেন আমরা যে সিপ্যাপ বাইপ্যাপ মেশিন যে ব্যবহার করতে হবে ঘুমের সময়, এটা কিন্তু আমরা ফাউন্ডেশন পক্ষ থেকেই করে যাচ্ছি। সুতরাং আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি উন্নত প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে। তার কারণ হচ্ছে এটা সম্ভব হচ্ছে সেই জন্যই, যেটা শাকুর বারবার বলল, যে আমাদের সাথে যে রেসপেক্টেড যে সোসাইটিগুলো আছে তাদের সাথে খুব স্ট্রং বন্ডিং আছে। এই বন্ডিংয়ের কারণে কিন্তু আমরা ইজিলি প্রযুক্তিটাকে ট্রান্সফার করতে সক্ষম হচ্ছি। আপনি জানবেন যে আমাদের দেশে ইউএস থেকে আমাদের যখন ফাউন্ডেশনের যখন কনফারেন্স হয়, প্রচুর রেসপিরেটরি ফিজিশিয়ান আছে, কিন্তু তারা কিন্তু প্রযুক্তি হ্যান্ড ওভার করে আমাদেরকে। যার কারণে কিন্তু আমাদের দেশে এই যে ফাইব্রোট্রি ব্রঙ্কোস্কোপি না, শুধু এই ব্রঙ্কোস্কোপি যে অ্যাডভান্স পার্টগুলো আছে, যে স্ট্যান্ডিং করা, রিসেকশন, লেজার রিসেকশন করা, আরও যে ধাপগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের দেশে চালু আছে। কিন্তু আমরা কিন্তু প্রযুক্তি দিতে কোনোভাবেই পিছিয়ে নেই, এবং আমরা ফাউন্ডেশন নিরন্তর চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমাদের পেশেন্টরা কোনোভাবেই প্রযুক্তির কারণে ডায়াগনোসিসে ডিলে না হয়। ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা প্রযুক্তির কথা শুনলাম, প্রযুক্তির ব্যবহারের কথা শুনলাম, তো এই যে ট্রেনিং যাদেরকে দেওয়া হচ্ছে, মানে আমাদের দেশে যে চিকিৎসক রয়েছে, সেই চিকিৎসকরা কিন্তু এখনো পর্যাপ্ত সুবিধাগুলো পাচ্ছে না। সেই ব্যাপার কি কোনো করণীয় আছে বা কিছু করার সুযোগ রয়েছে কিনা জানতে চাই। ডেফিনেটলি স্যার যেটা বললেন, স্যার তো আমার শিক্ষক, আমাদের শিক্ষক। আমাদের একটা কথা আমি বলে নেই এই ফাঁকে, স্যার আমার সরাসরি শিক্ষক, আমি ছাত্র, কিন্তু আমরা কাজ করার ক্ষেত্রে কিন্তু এক কাতারে কাজ করি। এটা লাং ফাউন্ডেশনের একটা বৈশিষ্ট্য, এবং সেইভাবে কাজ করি দেখে আমরা আগাতে পারছি। আপনি যেটা বললেন প্রযুক্তি, স্যার যেটা বললেন প্রযুক্তির প্রয়োগ হচ্ছে, কিন্তু সেটা কি এখনও যথার্থ? অবশ্যই না। তাহলে আমাদের ভবিষ্যৎ ফোকাসটা কি? ভবিষ্যৎ ফোকাস হলো যে প্রযুক্তিগুলো আমরা নতুন আনছি, এটার জন্য ঢাকা কেন্দ্রিক না হয়, এক কেন্দ্রিক না হয়, এটা যেন ডিসিমিনেটেড হয়ে সারা দেশের জনগণ এই সেবাটা পায়, সেই প্রযুক্তির ব্যবহারটা বৃদ্ধি করা আমাদের একটা লক্ষ্য। এক্সপার্ট পারসন তৈরি হওয়া, এই ক্ষেত্রে দুটো পন্থা অবলম্বন করা যায়। একটা হচ্ছে আমার দেশের একজন বিশেষজ্ঞকে বাহিরের দেশে পাঠিয়ে তাকে প্রশিক্ষিত করে নিয়ে আসা। এটা জানেন যে এটা খুব ব্যয় সাপেক্ষ। এখন সারা পৃথিবীতে অনেকগুলো নতুন জিনিস আসছে, যেটা আমরাও করছি। ডিস্ট্যান্ট লার্নিং বলে একটা কথা আছে, অথবা অনলাইন লার্নিং। তো অনলাইন অথবা হাইব্রিড লার্নিং, এগুলোকে যেমন অবলম্বন করার চিন্তাভাবনা আমরা করছি, একই সাথে বাহির থেকে বিশেষজ্ঞ এনে এখানকার প্রশিক্ষিত করলে দেখা যাবে খরচের মাত্রায় আমরা অনেক কম খরচে বেশি মানুষকে প্রশিক্ষিত করতে পারছি। একই সাথে আমাদের যারা এক্সপার্ট তৈরি হচ্ছে, সেই এক্সপার্ট দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে যদি আমরা লার্নিং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এই আমাদের দেশের যে প্রথম এক্সপার্ট হলো, তার থেকে পর্যায়ক্রমে আমরা ব্যাপক এক্সপার্ট তৈরি করতে পারবো। দুটো জিনিস দরকার, একটা হচ্ছে এক্সপার্ট পারসন তৈরি করা এবং প্রযুক্তিকে নিয়ে আসা। যদি এক্সপার্ট পারসন আমরা এইভাবে দেশের মধ্যে অথবা দেশের বাহিরে পাঠিয়ে তৈরি করতে পারি, অথবা
বাহির থেকে বিশেষজ্ঞ এসে ট্রেনিং দেওয়াতে পারে, তাহলে যেমন আমার এক্সপার্ট পারসন তৈরি হলো, এক্সপার্ট পারসন যখন তৈরি হবে নিড বেস প্রযুক্তি তখন আসতে বাধ্য, আমরা সেটা বিশ্বাস করি। আপনি ভবিষ্যৎ ফোকাস করতে বলেছেন, লাং ফাউন্ডেশনের ভবিষ্যৎ ফোকাস হচ্ছে পৃথিবীর অন্য অঞ্চলের উন্নতিটাকে আমরা যেন আমাদের মধ্যে সংক্রমিত করে এটাকে ব্যাপক হারে মানে সামনের দিকে আগাতে পারি। আমরা ডিস্ট্যান্ট লার্নিংকে আমরা গুরুত্ব দিব। আপনি জানেন বর্তমান সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ সেক্টর, এটাও কিন্তু একটা বিষয়। আমরা কিন্তু এখন একটা ইয়ের মধ্যে আছি, লাং ফাউন্ডেশন কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে এক্সরেগুলো রিড করা হচ্ছে সেটা আবার আমরা কাউন্টার রিড করে আমরা পরীক্ষা করে দেখতে চাচ্ছি গবেষণার মাধ্যমে যে কতটা তাদেরকে আমরা অবলম্বন করতে পারবো। এটাও কিন্তু ভবিষ্যৎ প্রযুক্তিকে সামনে নিয়ে আমাদের সামনের ফোকাসিংয়ের মধ্যে সুন্দর একটা ফাউন্ডেশন হাসপাতাল থাকবে, যেখানে শুধুমাত্র লাং নয়, আমরা লাংয়ের সাথে রিলেটেড যে আদার সিস্টেম আছে সেগুলোকে যেন ডেভেলপ করতে পারি, সেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। আরেকটা আছে যে সেন্টার অফ এক্সেলেন্স একটা হতে পারে, কিন্তু সেখান থেকে আমার পেরিফেরি সকল পর্যায়কে কিভাবে নেটওয়ার্কিংয়ের মধ্যে নিয়ে আসা যায় সেটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে। অর্থাৎ লাং ফাউন্ডেশন একটা অর্গানাইজড ওয়েতে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষার জন্য দেশব্যাপী একটা কার্যক্রম চালাতে চায়। অবশ্যই প্রত্যেক কাজের একটা পাইলটিং থাকে, আমরা অনেক পাইলটিং পর্যায়ে কিছু কিছু জায়গায় আছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আশা করব এই পাইলট প্রোগ্রামগুলোকে দেশব্যাপী কিভাবে ছড়িয়ে নেওয়া যায়। জি, আমরা আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিএল ফার্মা আরোগ্য নিকেতনে। আজকে কথা হচ্ছে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের বর্তমান এবং ভবিষ্যৎ এই বিষয় নিয়ে। আমরা কথা শুনতে শুনতে দেখছি যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এখনো অনেক কিছু করার সুযোগ রয়েছে। দেশে অনেক পরিবর্তন হয়েছে, আমরা দেখেছি 24-এর ঘটনা, আমরা দেখেছি গণ অভ্যুত্থান, আমরা দেখেছি ওখান থেকে সংস্কারের কথা বারবার চলে এসেছে। তো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির জন্য কি কি সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে আমাদের হেলথ সেক্টরটা একেবারে জিরো থেকে শুরু করতে হবে। এটা কোনো অস্তিত্বই আসলে নাই সত্যিকার অর্থে। আমরা যদি পৃথিবীর অন্য দেশের তুলনা করি, এর কোনো অস্তিত্বই নাই। তার কারণ হচ্ছে এই হেলথ সেক্টরটা অলওয়েজ পলিটিক্যালাইজড এবং যার যখন খুশি তখন করে এটা চালু করছে, যার জন্য এর সুফল আমাদের জনগণ কোনোভাবেই ভোগ করে না। যদি কোনো একটা অর্গানাইজেশন, যদি কোনো একটা ইনস্টিটিউটকে আলাদা করতেছে, তাও কিন্তু রশিটা রেখে দিছে মন্ত্রণালয়ের হাতে। আপনি দেখতে পাবেন যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হয়েছে সত্যি, কিন্তু এটার তো কোনো এক্সিস্টেন্স নাই, ইন্ডিভিজুয়াল কোনো এক্সিস্টেন্স নাই। এটাও একটা পলিটিক্যাল ফোরামে কনভার্ট হয়ে যায়, এটারও চাবি আরেকজনের হাতে থাকে। এইভাবে কোনো হেলথ সেক্টর কখনোই উন্নত করতে পারে না। হেলথ সেক্টর উন্নতি করতে হলে এটাকে সত্যিকার অর্থে নন পলিটিক্যাল, কমপ্লিটলি অটোনোমাস বডিতে কনভার্ট করতে হবে। তাহলে কিন্তু যোগ্য লোক যোগ্য জায়গায় থাকবে এবং তাতে করে রিসার্চ ওয়ার্ক হবে এবং পলিটিক্স বাদ দিয়ে মেধার সেখানে মূল্যায়ন হবে। সেক্ষেত্রেই একমাত্র সম্ভব এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা। আমি মনে করি যে হেলথ সেক্টর উন্নতি করতে হলে এটাকে ঢালাভাবে সাজাতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস স্যার বলেছেন হেলথ সেক্টর একেবারেই করাপ্টেড, সত্যিকার অর্থে করাপ্টেড, এত বেশি করাপ্টেড যে এখানে একদম জিরো থেকে শুরু করতে। আমি মনে করি যে এই সেক্টরটাকে সাজাতে হলে জিরো থেকে শুরু করে আগাতে হবে, নন পলিটিক্যাল হতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নন পলিটিক্যাল হতে হবে এবং মেধার মূল্যায়ন করতে হবে। যার কন্ট্রিবিউশন করার কথা তাকে সেই জায়গায় রাখতে হবে, যার কন্ট্রিবিউশন করার কথা না তাকে ওই চেয়ার থেকে সরিয়ে দিতে হবে। তাহলেই সম্ভব এদেশের স্বাস্থ্য সুফল জনগণের ভোগ করা। যেহেতু এই কথাটি চলে আসলো, আমরা সবচেয়ে বেশি দেখি অসুবিধার মধ্যে পড়ে আমাদের সাধারণ রোগীরা। এখনো জানে না যে কোন ওষুধটি তারা কিনতে গেলে কত টাকা খরচ করতে হবে, আজকে কত হতে হবে, আগামীকাল কত হবে। তো এই ব্যাপারে ঔষধের ব্যবহার নিয়ে কি আমাদের কোনো রকম নতুন করে কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা? অবশ্যই। আমাদের তো প্রথম কথা হচ্ছে আমাদের ওষুধের একটা লিস্ট থাকবে, কোনটা জীবন রক্ষাকারী ওষুধ, কোনটা জীবন রক্ষাকারী না, কোনটা ওভার দ্য কাউন্টার কেনা যাবে, কোনটা কেনা যাবে না। এটা ঠিক করবে কারা? এটা করবে তো হেলথ সেক্টর লোকরাই। তো সুতরাং একই কথা আসে, সেখানে এমন কিছু লোকদেরকে রাখতে হবে যারা বলবে যে আমার সাবজেক্টের এই ওষুধগুলো আমি চাই এবং এই ওষুধগুলো আমি চাই ডক্টর প্রেসক্রাইব করবে, এই ওষুধগুলো চাই ফার্মেসি থেকে সেল করবে।
প্রত্যেকটা সাবজেক্টে যদি সবাই এইভাবে কন্ট্রিবিউট করে তাহলে গভর্নমেন্ট একটা পলিসি করতে পারে যে ওই ওষুধগুলো কাউন্টার থেকে ফার্মেসি থেকে সেল করতে হবে, এগুলো করতে পারবে না, তাতে এই সুফলটা জনগণই তো ভোগ করবে। পাশাপাশি আমরা বলতে পারি যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে এটা দামটাকে পেশেন্টের নাগালের মধ্যে রাখতে হবে। তো এটা কারা বলবে? এটা তো আমরা হেলথ সেক্টর রোগটাই বলবো। তো একই কথা আসছে। সুতরাং আমাদের সবার আগে ঠিক করতে হবে যে আমরা কি চাই সেটা ইম্পর্টেন্ট না, আমাদের সরকার কি চায় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সরকার জনগণকে সুস্বাস্থ্য ভোগ করার অধিকার থেকে বঞ্চিত করতে চায় না অধিকার সংরক্ষণ করতে চায়, সেটা আগে ঠিক করতে হবে। পাশাপাশি যে আমার যে চিকিৎসক ইফিশিয়েন্ট তাকে আমি ওই চেয়ারে রাখতে চাই নাকি ইনএফিশিয়েন্ট লোককে ওই চেয়ারে দিয়ে তার মাধ্যমে কাজ হাসিল করতে চাই, কোনটা চাই আমি? সুতরাং এটাকে সম্পূর্ণ ঢালাভাবে না সাজালে এর সুফল চিকিৎসকরাও পাবে না, জনগণও পাবে না। আমি মনে করি হেলথ সেক্টরকে শুধু দুর্নীতিমুক্ত না, পলিটিক্যাল মুক্ত, একদম জিরো থেকে শুরু করে এটাকে সংস্কার করতে হবে, যাতে করে এর সুফল এদেশের জনগণ পায়, এদেশের চিকিৎসকরা পায়। আব্দুল শাকুর খান স্যার, আপনার কাছে আবার আসছি। আমরা দেখছি যে চিকিৎসা ক্ষেত্রটা এখনো কিন্তু আমাদের দেশে বলবো যে ঢাকা কেন্দ্রিক বা বিভাগীয় শহর কেন্দ্রিক, অথচ আমাদের দেশে বোধহয় পৃথিবীর সবচেয়ে বেশি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, আমাদের প্রতিটি জেলার মধ্যে হাসপাতাল রয়েছে এবং উপজেলা এমনকি কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রয়েছে, অথচ তারপরেও এই ঢাকামুখী কেন চিকিৎসা ব্যবস্থা, এবং এক্ষেত্রে সংস্কারটা কোথায় প্রয়োজন বলে আপনি মনে করেন? তাহলে তো প্রশ্নের মধ্যে উত্তর আছে। প্রশ্নের মধ্যে উত্তরটা হচ্ছে এরকম যে আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যবস্থা আছে একরকম, পেরিফেরাল অর্থাৎ ডিস্ট্যান্ট লেভেলে দেখা যাচ্ছে অনেক ব্যবস্থার দুর্বলতা আছে। তার মানে এটার মধ্যে একটা সমন্বয় আনতে হবে। যেটা ঢাকা কেন্দ্রিক আছে সেটাকে সারা দেশ কেন্দ্রিক করতে হবে অথবা বিভাগ জেলা কেন্দ্রিক করতে হবে। যেটা জেলা কেন্দ্রিক আছে সেটাকে আরেকটু দূরে নিয়ে যেয়ে একদম কমিউনিটি ক্লিনিক পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে প্রশ্ন ছিল যে এই কেন্দ্রিক ব্যবস্থাটাকে কিভাবে ওই পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত নেওয়া যাবে। অর্থাৎ উত্তরটা হলো যে এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা থাকা দরকার। আমি স্বাস্থ্য ব্যবস্থার বিশেষজ্ঞ নই, আমি চিকিৎসা দিতে জানি, কিন্তু চিকিৎসা দিতে যেয়ে আমরা যেটা খেয়াল করি সেটা হচ্ছে প্রশাসনিক যে জটিলতা, যে পুরনো সিস্টেম আছে অথবা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না হয়ে অন্য কোনো ভিত্তিতে নিয়োগপ্রাপ্তরা এটা দায়িত্বপ্রাপ্ত হচ্ছে, অথবা বাণিজ্যিক কোনো স্বার্থ সিদ্ধির জন্য কাজ হচ্ছে, তখনই কিন্তু এই যেটাকে আমরা বলবো যে দুর্নীতি, অন্যতম কারণ হচ্ছে দুর্নীতি, দুর্বল প্রশাসন ব্যবস্থা, দুর্বল ব্যবস্থাপনা। এই জায়গাগুলোকে সংস্কার করা উচিত। ইতিমধ্যে আমরা জানি স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিটি হয়েছে, আমি জানি না তারা কতটুকু কাজ করছে, তবে আমাদের চাওয়া থাকে, প্রত্যাশা হলো তারা এমনভাবে এই দুর্বল দিকগুলোকে মানে চিহ্নিত করে সেই দুর্বল দিকগুলো যদি উত্তরণের ব্যবস্থা করে তাহলে একটা আমূল পরিবর্তন হবে। একটা কথা আমরা সবসময় বিশ্বাস করি যে যত জনশক্তিই হোক না কেন, যত বিপুল ব্যবস্থাপনায় থাকুক না কেন, সেইটাকে যদি সুষ্ঠু ব্যবস্থার মধ্যে না আনা হয়, সুস্থ সিস্টেমের মধ্যে না আনা হয়, সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত ফল দিবে না। আমাদের ক্ষেত্রে তাই হচ্ছে। আমরা লোকবলের থেকে যদি হিসাব করি, যতটা না লোকবল আছে, যতটা না মেশিনপত্র আছে, সেটার ব্যবস্থাপনা ততটা দুর্বল, যার জন্য এক্সপেক্টেড রেজাল্ট আমরা পাই না। অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন, আমূল পরিবর্তন এবং সংস্কার দরকার। কিভাবে দরকার? দুর্বল দিকগুলো তাকিয়ে যারা বিশেষজ্ঞ আছেন, কমিটিতে গেছেন, তারা নিশ্চয়ই এগুলোকে চিহ্নিত করবে। আমি ব্যক্তি চিকিৎসক হিসেবে অথবা আমরা ব্যক্তিগত অর্গানাইজেশন থেকে আমরা সাজেশন দিতে পারি। তো আমার একটা সাজেশন থাকবে, যারা আমরা বিভিন্ন এই ধরনের অ্যাসোসিয়েশন বা গোষ্ঠী আছে যারা কাজ করি এগুলোর উপর, তাদেরকে যেন এই সংস্কার কমিটিগুলো মূল্যায়ন করে, তাদের তরফ থেকেও কোনো যদি সাজেশন চায়, বাংলাদেশ লাং ফাউন্ডেশন অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারে, ফুসফুসের চিকিৎসার সংস্কারে কতটুকু কি করা উচিত সেই অনুযায়ী তাদের মতামত দিয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার। কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার এবং ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান স্যার, আপনাদের দুজনকে জানাচ্ছি ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। অবশ্যই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো রাখার জন্য প্রয়োজন সংস্কার, প্রয়োজন ব্যক্তিগত পর্যায় থেকে সচেতনতার বৃদ্ধি। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন।